হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে হাজির হয়েছি অনেক ছাত্রছাত্রী যারা রয়েছো এবং কিছু গার্জেন রয়েছো। আমাকে জিজ্ঞাসা করছিলে যে স্যার, আমি এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং ভবিষ্যতে আমি ভূগোল নিয়ে পড়তে চাই, তাহলে একাদশ শ্রেণীতে আমি কী ধরনের সাবজেক্ট কম্বিনেশন নিতে পারি যদি ভবিষ্যতে জিওগ্রাফি অনার্স নিয়ে থাকি, সেই জন্য। তো আজকে আলোচনাটা এই রিলেটেড হবে যে ভবিষ্যতে যদি জিওগ্রাফি অনার্স নিয়ে যদি তোমরা পড়তে চাও, তাহলে একাদশ শ্রেণীতে তোমরা কি কি সাবজেক্ট কম্বিনেশন তোমরা রাখতে পারবে। তো প্রথমেই বলে রাখি যে এত বছরে যেভাবে আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা হয়েছে, এই বছর সেই পরীক্ষার সিস্টেমটা অনেকটাই পাল্টে গেছে, কারণ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার বেস পরীক্ষা চালু হয়ে গেছে। আমি এর আগের ভিডিওতে এই নিয়ে ডিটেলস আলোচনা করেছি এবং একাদশ শ্রেণীতে ভূগোলের কি কি নতুন যে সিলেবাস রয়েছে এবং সেই নতুন সিলেবাসের ডিসকাশন নিয়েও আমি আগের টপিকে আমি আলোচনা করেছি। তো যারা জিওগ্রাফি নিচ্ছ তারা সেই ভিডিওটা আমার অবশ্যই ভালো করে দেখবে, কারণ সেখানে প্রত্যেকটা যে পার্ট বাই পার্ট, সেই পার্ট বাই পার্ট ডিটেলস আলোচনা করেছি এবং তার সঙ্গে প্রত্যেকটা টপিক ধরে কত নম্বরে প্রশ্ন আসবে সেই নিয়েও ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো আজকে আলোচনা করব যে আমরা ইন ফিউচারে যদি ভূগোল নিয়ে পড়াশোনা করতে যাই, তাহলে আমরা একাদশ শ্রেণীতে কি কি সাবজেক্ট আমরা এখানে নিতে পারবো। দেখো, ভূগোল যে বিষয়টা হচ্ছে, সেই ভূগোল বিষয়টা একাদশ শ্রেণী এবং যে ভবিষ্যতে যদি আমরা নিতে চাই, তাহলে এটা আমরা দুই ভাবে নিতে পারি। একটাকে বলা হয় বিএ অর্থাৎ আর্টস কম্বিনেশন, আরেকটাকে আমরা বলতে পারি বিএসসি মানে সায়েন্স কম্বিনেশন। অর্থাৎ জিওগ্রাফিকে কিন্তু দুটোর মধ্যে কিন্তু আওতায় আনা হয়েছে, একটাকে আর্টসের কম্বিনেশনে আনা হয়েছে, একটাকে আনা হয়েছে সায়েন্সের কম্বিনেশনে আনা হয়েছে। যদি ভবিষ্যতে কেউ যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে বি আর বিএসসি দুটোই আলাদা আলাদাভাবে ডিফার করছে। বাট এই বিএ বা বিএসসির মধ্যে যদি আলাদা আলাদাভাবে যদি তোমরা সার্টিফিকেট পাও, তাহলে কিন্তু উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ তোমরা যদি বিএ জিওগ্রাফি অনার্সে যে ডিগ্রিটা পাও, অথবা যদি তোমরা বিএসসি জিওগ্রাফি অনার্সে যদি ডিগ্রি পাও, তাহলে দুটোই কিন্তু আমার সেম, কোথাও কিন্তু আমার আলাদা হচ্ছে না। শুধু আমার সায়েন্স কম্বিনেশনের জিওগ্রাফি আর আর্টস কম্বিনেশনের জিওগ্রাফি, এই দুটোই হচ্ছে তফাৎ। কিন্তু আলটিমেটলি যদি আমি কলেজ লেভেল বা স্নাতক স্তরে যদি ভূগোল নিয়ে পড়তে চাই, তাহলে যারা বিএ নিয়ে পড়ছে তারাও একই পড়াশোনা করবে, তাদের সিলেবাস সেম, এবং যারা বিএসসি নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে সিলেবাস সেম, কোনো কিন্তু তফাৎ হবে না। শুধু ওই মার্কশিটে বিএ আর বিএসসি দুটো আলাদা আলাদা নাম লেখা থাকবে, আর এছাড়া কোনো ডিফারেন্স নেই। তাহলে এই ক্ষেত্রে ওই বিএ বা বিএসসির কিন্তু এখানে কোনো আলাদা আলাদা কিন্তু এখানে ডিফার করছে না। এবারে বলবো, যদি তোমরা ভবিষ্যতে জিওগ্রাফি অনার্স যদি নিতে চাও, তাহলে ঠিক সেই মতন করেই কিন্তু একাদশ শ্রেণীতে তোমাদের সাবজেক্ট কিন্তু চুজ করতে হবে। এবার এই আর্টস কমার্স সায়েন্স আমরা এত বছর যেভাবে আমরা এই একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে যে সাবজেক্টগুলোকে ভাগ করতাম, এই বছর যে নতুন যে নিউ এডুকেশন পলিসির যে প্যাটার্নটা হয়েছে, সেই প্যাটার্নে এই আর্টস সায়েন্স কমার্স এই নামগুলোকে উঠিয়ে দিয়ে তিনটে সেট আকারে এখানে সাবজেক্ট কম্বিনেশন দিয়েছে। অর্থাৎ যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আওতায় থাকো, তাহলে তারা সেট 1 এর আওতায় থাকবে, সেখান থেকে তোমরা সাবজেক্ট চুজ করতে পারবে। তারা কমার্স ব্যাকগ্রাউন্ড, তারা সহজেই তোমরা সেট 2 সেই কম্বিনেশনটাকে চুজ করতে পারবে। আবার যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তারা সেট 3 এই সাবজেক্ট কম্বিনেশনটাকে চুজ করতে পারবে। আর জিওগ্রাফিকে বা ভূগোলকে সেট 1 সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইনক্লুডেড করা হয়েছে, আর আর্টস মানে সেট 3 ব্যাকগ্রাউন্ডের মধ্যেও কিন্তু ভূগোলকে ইনক্লুডেড করা হয়েছে। এবারে যদি কেউ জিওগ্রাফি অনার্স যদি নিতে চাও ভবিষ্যতে, তাহলে কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করে নিয়ে কিন্তু এখন থেকে কিন্তু এগানো শুরু করতে হবে। যে আমি একটা ভূগোল সাবজেক্ট নিয়ে নিলাম, ভবিষ্যতে তার অনার্স নেব কি নেব না সেটা পরে দেখা যাবে। আগে আমাদের হায়ার সেকেন্ডারিতে আমি কত মার্কস পাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমি ভাববো যে আমি এটা নেব কি নেব না, সেটা কিন্তু ভাবলে হবে না। যেই সাবজেক্টটা নিয়ে ভবিষ্যতে এগোতে চাও, সেই সাবজেক্টটা নিয়ে কিন্তু এখন থেকে কিন্তু লড়াই শুরু করতে হবে, কারণ এখন কিন্তু কম্পিটিশনের লেভেল অনেকটাই কিন্তু বেড়েছে আগের তুলনায়। এবং এই নিউ এডুকেশন পলিসির আওতায় এই যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যেভাবে সেমিস্টার সিস্টেম চলে এলো, এবং যদি তোমরা কলেজ লেভেলও যদি যাও, তাহলে কিন্তু মাস্টার ডিগ্রি পর্যন্ত কিন্তু তোমরা এই সেমিস্টার সিস্টেমের আওতায় থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন লেভেলটা কিন্তু অনেকটাই কিন্তু এখানে ভাইটাল রয়েছে। এবার আমি বলবো যে জিওগ্রাফি অনার্স নিতে গেলে ভবিষ্যতে, তাহলে আমরা একাদশ শ্রেণী থেকে কিভাবে আমরা এই সাবজেক্টকে চুজ করতে পারি।
দেখবে আমি স্ক্রিনেই আমি এখানে দিয়েছি যে প্রথমে তোমাদের পর্ষদ থেকে একটা নোটিশ এবছর দিয়েছে। সেই নোটিশে কি বলছে? সেই নোটিশে বলছে যে প্রথমে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ সেটাকে চুজ করতে হবে, যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, নয় বাংলা ইংলিশ তো কম্পালসারি। এই বাংলা ইংলিশটাকে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজের আওতায় এনেছি। এখানে কি বলছে দেখো, এইখানে বলছে যে যদি কেউ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ নেয় তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে বেঙ্গলি আর হিন্দি আর নেপালি, মানে যাদের মাতৃভাষা যা হবে সেই অনুযায়ী সেটা সেই সাবজেক্ট চুজ করতে পারবে। মানে নয় আমি ফর এক্সাম্পল যদি বেঙ্গলি ইংলিশে যদি কম্বিনেশন হয়, যদি তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে আমার বাংলা। একইভাবে যদি কেউ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি বেঙ্গলি নেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। অর্থাৎ বেঙ্গলি আর ইংলিশ হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং এইটা কিন্তু আমার সেট 1, সেট 2, সেট 3 তিনটের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেট 1, মানে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে কি পাচ্ছি? দেখো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে প্রথমে রয়েছে ফিজিক্স আর নিউট্রিশন, অর্থাৎ ফিজিক্স বা নিউট্রিশনের মধ্যে আমি সাবজেক্ট এখান থেকে নিতে পারি। তারপরে বলেছে কেমিস্ট্রি আর জিওগ্রাফি, কেমিস্ট্রি আর জিওগ্রাফির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আমরা এখান থেকে নিতে পারি। তারপরে কি বলেছে? তারপরে বলেছে ইকোনমিক্স আর অ্যানথ্রোপোলজি, এই দুটোর মধ্যে আমরা একটা নেব। তারপরে আমাদের বলেছে ম্যাথামেটিক্স আর এগ্রিকালচার, অর্থাৎ ম্যাথ আর এগ্রিকালচারের মধ্যে যে কোনো একটা জিনিস আমরা এখানে নেব। তারপরে বায়োলজিক্যাল সায়েন্স, এটা সিঙ্গেল সাবজেক্ট, এর সঙ্গে কিন্তু কোনো অর সাবজেক্ট কিন্তু এখানে দেয়নি। তারপরে রয়েছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি অ্যান্ড সায়েন্স অফ ওয়েলবিং, এই তিনটে সাবজেক্ট এখানে দিয়েছে, তার মধ্যে যে কোনো একটা জিনিস আমরা এখানে চুজ করতে পারবো। তারপরে বলেছে কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স আর বলেছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এই তিনটের মধ্যে আমরা যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারবো। আর তার সঙ্গে বলেছে সাইবার সিকিউরিটি বলে একটা নতুন সাবজেক্ট অ্যাড করা হয়েছে। তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, তারপরে হচ্ছে ডেটা সায়েন্স, এর মধ্যেও কিন্তু আমরা একটা সাবজেক্ট চুজ করতে পারবো। এছাড়াও এখানে একটা ভোকেশনাল সাবজেক্ট এখানে দিয়েছে, সেই ভোকেশনাল সাবজেক্ট আমার স্কুলগুলোতে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সেক্ষেত্রে স্কুল তোমাদেরকে কিভাবে এই সাবজেক্টটা দেবে সেটা স্কুলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে হবে। তাহলে আমাদের এই সেট 1 যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই সেট 1 ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এতগুলো সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছি। এবারে যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থেকে যদি তারা জিওগ্রাফি নিয়ে যদি এগোতে চায় তাহলে তারা কিভাবে সাবজেক্ট কম্বিনেশন নিতে পারে? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে প্রথমে রয়েছে ফিজিক্স, এই ফিজিক্সটা আমরা নিলাম, নেওয়ার পর তার সঙ্গে আমরা কেমিস্ট্রির বদলে নেব জিওগ্রাফি। এই যে কম্বিনেশনটা রয়েছে, যদি ইন ফিউচারে যদি তোমরা জিও ফিজিক্স নিয়ে যদি পড়তে চাও তাহলে কিন্তু এই ফিজিক্স কিন্তু থাকা খুবই ম্যান্ডেটরি, এবং এই যে ফিজিক্স তোমার একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে রয়েছে কিনা সেটা কিন্তু তারা কিন্তু দেখবে জিও ফিজিক্সের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা ফিজিক্স, জিওগ্রাফি, তার সঙ্গে আমরা ইকোনমিক্স নিতে পারি, বা আমরা নিতে পারি ম্যাথামেটিক্স বা বায়োলজিক্যাল সায়েন্স কিংবা স্ট্যাটিস্টিক্স। এই যে কম্বিনেশনটা রয়েছে এই কম্বিনেশনের মধ্যে যদি আমরা চারটে সাবজেক্ট রাখতে পারি তাহলে কিন্তু এটা আমার জিওগ্রাফির জন্য সায়েন্স লেভেলের ক্ষেত্রে খুবই কিন্তু কার্যকর হবে। তাহলে কি বললাম? ফার্স্ট বললাম ফিজিক্স, তারপরে বললাম জিওগ্রাফি, তারপরে বলি তার সঙ্গে আমি বলছি ম্যাথামেটিক্স, বা যদি কেউ ইকোনমিক্সটা না নিয়ে যদি কেউ স্ট্যাটিস্টিক্স যদি নাও তাও কিন্তু হতে পারে। অর্থাৎ আমার কেমিস্ট্রির বদলে আমার জিওগ্রাফি অ্যাড হচ্ছে, বাকি যা আছে সবই থাকবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মধ্যে, অর্থাৎ আমার ফিজিক্স, জিওগ্রাফি, ম্যাথ, বায়োলজি। এবার এক্ষেত্রে দুটো সাবজেক্ট পাল্টে আমরা স্ট্যাটিস্টিক্স বা আমরা ইকোনমিক্সও কিন্তু এখানে নিয়ে নিতে পারি। তো সেটাকে আমাদের এখানে দেখতে হবে। বাকি যে সাবজেক্ট গুলো রয়েছে বাকি সাবজেক্ট নিতে পারো। আরেকটাও ভালো সাবজেক্ট আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই এনভায়রনমেন্টাল স্টাডিজ কিন্তু জিওগ্রাফির সঙ্গে খুবই কিন্তু ইন্টাররিলেট রয়েছে, অর্থাৎ আমরা পরিবেশ বিদ্যা নিয়ে আমরা এখানে পড়বো। অর্থাৎ জিওগ্রাফির সঙ্গে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখবো প্রায় 75% কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথ, ইকোনমিক্সে যদি কেউ কম্বিনেশন নেয় তাহলেও কিন্তু এখানে কাজে দেবে। তারপরে আমরা চলে আসবো সেট 3। সেট 3 তে তাহলে কি বলছে? সেট 3 তে বলেছে, আমি সেট 2 নিয়ে আলোচনা করছি না কারণ সেট 2 এর মধ্যে কিন্তু জিওগ্রাফি এখানে ইনক্লুডেড করেনি। যেহেতু আমি এখানে জিওগ্রাফি নিয়ে আলোচনা করছি তাই আমি সেট 2 নিয়ে আলোচনা করছি না, এটা কমার্স ব্যাকগ্রাউন্ডের মধ্যে রয়েছে, আমি সেট 3 নিয়ে আলোচনা করছি। সেট 3 তে
প্রথমে রয়েছে পলিটিক্যাল সায়েন্স আর বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ পল সায়েন্স আর বায়োলজির মধ্যে কিন্তু যে কোনো একটা সাবজেক্ট এখানে দিয়েছে। আর কি দিয়েছে? এডুকেশন আর নিউট্রিশন। নিউট্রিশন আর এডুকেশনের মধ্যে একটা সাবজেক্ট আমরা নিতে পারি, মানে আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। তারপরে বলেছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তার সঙ্গে বলেছে সংস্কৃত, আর তার সঙ্গে বলেছে পার্সিয়ান বলে যে সাবজেক্ট আছে সেটাকে আমরা এখানে নিতে পারি। এছাড়াও আমরা অড হিসেবে নিতে পারি ম্যাথামেটিক্স, কিংবা আমরা নিতে পারি এগ্রিকালচার। অর্থাৎ এই যে এতগুলো যে সাবজেক্ট কম্বিনেশন, তার মধ্যে আমরা একটা সাবজেক্ট এখান থেকে চুজ করতে পারি। তার পাশাপাশি কি বলেছে? তার পাশাপাশি বলেছে যে এখানে রয়েছে ফিলোসফি রয়েছে, তারপর হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড অ্যানথ্রোপোলজি রয়েছে, তারপরে হচ্ছে সোশিওলজি রয়েছে, তারপরে রয়েছে হিস্ট্রি, সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড সায়েন্স অফ ওয়েলবিং। এটার মধ্যে আমরা যে কোনো একটা সাবজেক্ট আমরা নিতে পারি। আর তার সঙ্গে বলেছে জিওগ্রাফি আর হিউম্যান ডেভেলপমেন্ট অফ রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ জিওগ্রাফি বা হিউম্যান ডেভেলপমেন্ট অফ রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে আমরা এখানে একটা টপিক আমরা এখানে নিতে পারি। আর কি বলেছে? মিউজিক আছে, ভিজুয়াল আর্টস রয়েছে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন রয়েছে, তারপর এনভায়রনমেন্ট স্টাডিজ এখানে রয়েছে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, তারপর হচ্ছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে রয়েছে। অর্থাৎ এইখানে যে শেষের দিকে যে এতগুলো সাবজেক্ট কম্বিনেশন যেটা রয়েছে, তার মধ্যে আমরা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কিন্তু চুজ করতে পারি। আর তার সঙ্গে ভোকেশনাল সাবজেক্ট রয়েছে। এই ভোকেশনাল সাবজেক্ট স্কুল ওয়াইজ কিন্তু এখানে ডিপেন্ড করছে। তাহলে এইখানে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছে, তাহলে তারা কিভাবে এই জিওগ্রাফির সঙ্গে কিছু ইম্পর্টেন্ট তারা সাবজেক্ট নেবে ভূগোল অনার্সের জন্য। তাহলে এই ক্ষেত্রে দেখো, একটা নর্মাল কিন্তু একটা কম্বিনেশন জিওগ্রাফি অনার্সের সবাই নিয়ে থাকে, এবং এটা ম্যান্ডেটরি আমি বলি। সেটা হচ্ছে যে জিওগ্রাফির সঙ্গে ম্যাথ, তার সঙ্গে ইকোনমিক্স, তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এইটা, এই যে চারটে যে কম্বিনেশন, এটা হচ্ছে একটা পারফেক্ট জিওগ্রাফি অনার্স নেওয়ার জন্য একটা কম্বিনেশন যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছে। অনেকে রয়েছে যারা ম্যাথকে একটু ভয় পায়, যে মাধ্যমিকে তো ম্যাথ কোনো রকমে তো মানে জাস্ট পরীক্ষা দিয়েছি, আর ম্যাথ আমি নেব না, অনেকে ম্যাথ নিতে ভয় পায়। তাহলে তাদের ক্ষেত্রে বলবো যে যারা ম্যাথ নিতে চাইছো না, কিন্তু ইন ফিউচারে যদি তোমরা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ো, তাহলে কিন্তু সেখানে স্ট্যাটিস্টিক্স এর মতো একটা বড় একটা পেপার পাবে, বিভিন্ন প্র্যাকটিক্যাল পাবে, তারপর বিভিন্ন প্রবাবিলিটি রয়েছে, তা বিভিন্ন ধরনের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু জিওগ্রাফির সঙ্গে ইন্টাররিলেট করছে। তখন কিন্তু ম্যাথ কম্বিনেশনটা রাখা ভালো। আর ম্যাথে কিন্তু আহামরি কিচ্ছু টাফ নেই, একটু যদি মাথাটা খাটিয়ে যদি ম্যাথ করতে পারো তাহলে কিন্তু ইজি 11-12-এ খুব একটা কিন্তু চাপ নেই। তবে একটু মাথাটা খাটিয়ে ভালো মতো প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে ম্যাথ। তো যারা ম্যাথ নিতে চাও না, তাদের ক্ষেত্রে আমি কি বলবো? তাদের ক্ষেত্রে বলবো তোমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে নিতে পারো, কারণ অধিকাংশ কলেজগুলোতে যারা জিওগ্রাফি অনার্স নেয় তাদের সঙ্গে দুটো পাস পেপার মানে থাকে আর কি, মানে জেনারেল পেপার দুটো থাকে। ম্যাক্সিমাম কলেজে কিন্তু দেয় ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্সের কম্বিনেশন দেয়। অধিকাংশ কলেজগুলোতে রয়েছে। যদি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যদি তোমরা দেখো, তাহলে দেখবে অধিকাংশ কলেজগুলোতে পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স কিন্তু জিওগ্রাফির সঙ্গে কম্বিনেশন রয়েছে। এছাড়াও আদার সাবজেক্ট রয়েছে। আবার কোনো কোনো কলেজে পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে অর দেয়, তোমার সোশিওলজি অর দেয়, আবার কোনো কোনো কলেজ আবার ইকোনমিক্সের সঙ্গে ম্যাথ অর দেয়। তাহলে বিভিন্ন ধরনের মানে অর সাবজেক্ট রয়েছে, এবার আমরা আমাদের মতো চুজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমরা জিওগ্রাফি নিতে চাও, তাহলে আমি বলবো পলিটিক্যাল সায়েন্স নাও, জিওগ্রাফি নাও, ইকোনমিক্স নাও, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন নাও, এটা হতে পারে। এছাড়াও যদি ইকোনমিক্সটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু রাখবে, কারণ ইকোনমিক্স ছাড়া কিন্তু জিওগ্রাফি হয় না। হ্যাঁ, তবে যদি তোমরা 11-12 যদি ইকোনমিক্স না নাও, তোমরা কলেজ লেভেলেও গিয়েও কিন্তু ইকোনমিক্স পাবে, কিন্তু তখন কিন্তু একটা চাপ চলে আসবে, কারণ যেহেতু আমরা তার যে মূল ভিতটা, সেই ভিতটা আমরা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে যেহেতু আমি রপ্ত করতে পারিনি, এই যখন আমি স্নাতক স্তরে চলে আসবো বা স্নাতক লেভেলে চলে আসবো, তখন কিন্তু ওই ইকোনমিক্সটা মানে ঠিকঠাক করে আমাদের রপ্ত করতে কিন্তু অনেকটা সময় লাগে। কিন্তু আমরা যখনই কলেজ লেভেলে পাস করে যাব, আমাদের কিন্তু অতটা সময় থাকবে না, 6 মাস হাতে থাকবে। একটা সেমিস্টার হচ্ছে 6 মাস, সেই 6 মাসের মধ্যে কিন্তু সবকিছু কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে বলবো যে ইকোনমিক্সটা কিন্তু রাখার চেষ্টা করবে। ম্যাথ যদি তোমরা নাও নিতে চাও, ঠিক আছে, আমি ম্যাথকে বাদ দিয়ে দিলাম, বাট ইকোনমিক্সটা কিন্তু রাখার চেষ্টা করবে। যদি পলিটিক্যাল সায়েন্স রাখো আরো ভালো, আর যদি স্ট্যাটিস্টিক্স যদি তার সঙ্গে থাকে তো আরো ভালো। আর কম্পিউটার অ্যাপ্লিকেশনটা রাখার চেষ্টা করবে, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশনটা এই জন্যই আমি রাখতে বলি
যদি তোমরা জিওগ্রাফি অনার্স নাও তাহলে তোমাদের রিমোট সেন্সিং আর জিআইএস বলে একটা টপিক আছে, সেখানে তোমাদের বিভিন্ন ম্যাপিং করতে হবে। এবার কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে তোমরা রিমোট সেন্সিং জিআইএস এর কোনো কাজই করবে না, কিন্তু কম্পিউটারের সঙ্গে যদি তোমরা ধাতস্থ থাকো, হ্যাঁ, মানে কিভাবে কম্পিউটারে তাড়াতাড়ি আমরা কাজ করতে পারি তার যদি প্র্যাকটিস যদি আমরা আগে থেকে শিখে যাই, তাহলে কিন্তু সেই কলেজ লেভেলে উঠে কিন্তু আমরা সহজেই কিন্তু আমরা সেই ধরনের কাজগুলো কিন্তু আমরা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কিন্তু করে নিতে পারবো। এবং সেই রিমোট সেন্সিং জিআইএস এর পুরো প্র্যাকটিক্যালটা কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের উপর ডিপেন্ড করছে, মানে তোমাকে কিন্তু এই মেশিনের মাধ্যমে কাজ করতে হবে, সেখানে কোনো হ্যান্ডমেড বা ম্যানুয়ালি কিন্তু কোনো কাজ সেখানে থাকছে না। তো সেক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকোনমিক্স, জিওগ্রাফি, তার সঙ্গে পলিটিক্যাল সায়েন্স নাও কিংবা ফিলোসফি নাও কিংবা জিওগ্রাফি নাও বা স্ট্যাটিস্টিক্স নাও, যাই হোক না কেন তোমরা একটা সাবজেক্ট কম্বিনেশন নিতে পারো। এবারে অনেকে আবার আমাকে বলেছিল যে স্যার ফিলোসফিটা খুব টাফ, আমাকে বলেছিল, মানে ফিলোসফি মানে দর্শন শাস্ত্র, সেটা কি আমরা জিওগ্রাফির সাথে নিতে পারি? আমি বলবো অবশ্যই নিতে পারো। তবে জিওগ্রাফির সঙ্গে ফিলোসফিরও কিন্তু একটা ইন্টারলিঙ্কেজ রয়েছে, কারণ ভবিষ্যতে যদি তোমরা ভূগোল অনার্স যদি পড়তে চাও, তাহলে সেইখানে একটা পেপার পড়তে হবে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল থট। হ্যাঁ, অর্থাৎ ভূগোলের যে বিভিন্ন চিন্তাধারা, অর্থাৎ ভূগোল কোন সময়কাল থেকে ভূগোলের আলোচনা শুরু হয়েছিল, সেখানে অন্ধকার যুগ রয়েছে, এবং সেই সময় থেকে বর্তমান যুগে ভূগোলের চর্চাটা কতখানি হয়েছে, সেটাও কিন্তু একটা ফিলোসফি অফ জিওগ্রাফির মধ্যেই কিন্তু আমাদের পড়ে। তো সেটা আমাদের এখানে পড়তে হবে। তাছাড়া যদি তোমরা ফিলোসফি কম্বিনেশন নাও, তাহলে দেখবে বিভিন্ন যে লজিকের যে কনসেপ্ট গুলো তোমরা পাবে, এই লজিকের কনসেপ্ট গুলো যদি ইন ফিউচারে যদি তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম কিংবা যদি নেট সেটের জন্য তোমরা প্রিপারেশন যদি নাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই কনসেপ্ট গুলো কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের কাজে লাগবে। তাই ছোটবেলা থেকে যদি সেগুলোকে রপ্ত করতে পারো, তাহলে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু সেই নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি ফিলোসফি যদি কেউ রাখতে চাও, তাহলে আমি বলতে পারি যে জিওগ্রাফি নিলে, ইকোনমিক্স নিলে, ফিলোসফি নিলে, তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন নাও, এটাও একটা বেস্ট কম্বিনেশন। আবার যদি কেউ আছে যে আমি প্রপার আমি আর্টস লেভেলেই যাব, যে আমি ইকোনমিক্সও রাখবো না, ম্যাথও রাখবো না, আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনও রাখবো না, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি নয় হিস্ট্রি নাও বা সোশিওলজি নাও, জিওগ্রাফি নাও, তার সঙ্গে আমরা নিতে পারি ফিলোসফি নিই, তার সঙ্গে আমরা নিয়ে নেব পলিটিক্যাল সায়েন্স। তাহলে আমাদের প্রপার আমার আর্টস লেভেলে চলে এলো। তবে সেক্ষেত্রে একটু পড়াশোনাটা সব থেকে বেশি করতে হবে, অনেকখানি মুখস্থ করতে হবে বিভিন্ন বড় বড় প্রশ্নগুলো। তবে একটা কথা বলবো, এমন সাবজেক্ট চুজ করবে যেগুলো স্কোরিং বেসড হয়, অর্থাৎ আমি অল্প লিখবো, নম্বরটা বেশি পাবো, আর যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেইগুলোকে সব থেকে বেশি নেওয়ার চেষ্টা করবে, কারণ প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট গুলোতে কিন্তু নম্বর সব থেকে বেশি ওঠে। সেক্ষেত্রে যদি আমি বলি, যদি তোমরা জিওগ্রাফি নাও তাহলে জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল থাকবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন নাও তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশনে প্র্যাকটিক্যাল থাকবে, যদি সায়েন্স লেভেলে যাও তাহলে সায়েন্স লেভেলে কিন্তু সবকিছুতেই কিন্তু প্র্যাকটিক্যাল আছে, ফিজিক্সেও প্র্যাকটিক্যাল আছে, জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল আছে, বায়োলজিতেও প্র্যাকটিক্যাল রয়েছে, স্ট্যাটিস্টিক্সে প্র্যাকটিক্যাল আছে কিনা সেটা আমি এখন জানি না, কিন্তু তার প্রজেক্ট পাবে। তারপরে ম্যাথেও কিন্তু বিভিন্ন প্রজেক্ট আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ এর ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন প্রজেক্ট আছে। হ্যাঁ, এছাড়াও যদি তোমরা পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি ইত্যাদি ইত্যাদি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত সাবজেক্ট গুলো রয়েছে, সেখানেও কিন্তু বিভিন্ন প্রজেক্ট পাবে। তবে যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, সেইগুলোতে যদি তোমরা সাবজেক্ট কম্বিনেশন গুলো রাখো, তাহলে কিন্তু সব থেকে বেশি কিন্তু তোমরা এখানে নম্বর তুলতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন, জিওগ্রাফি সব থেকে মানে স্কোর ওঠে এই সাবজেক্ট গুলোতে। তার সঙ্গে তোমরা ম্যাথ বা যদি ইকোনমিক্স রাখো তাহলে আরো ভালো, তাহলে পরীক্ষায় নম্বরটাও কিন্তু আমাদের এখানে ভালো উঠবে, এবং ভবিষ্যতে যদি আমরা জিওগ্রাফি অনার্স নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু আমাদের জিওগ্রাফি অনার্স নিতে কিন্তু অনেকটা সহজ হবে। তো এই ছিল আজকে আলোচনা। তো কি কি সাবজেক্ট আমরা ইন ফিউচারে ভূগোল নিয়ে পড়তে গেলে আমরা রাখতে পারি সেই নিয়ে আলোচনা করলাম। আমার স্লাইডে আমি একটা ছোট্ট করে আমরা কি কি সাবজেক্ট কম্বিনেশন রাখতে পারি তার একটা আমি চার্ট বানিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নিতে পারো এবং পারলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আর জিওগ্রাফি অনার্স সংক্রান্ত যাবতীয় ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর তোমাদের নতুন সিলেবাস ওয়াইজ ভিডিও নিয়ে আমি হাজির হব, প্র্যাকটিক্যাল আর থিওরি। আর
আমার কাছে বা আমাদের এই জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমিতে যদি কেউ প্রাইভেট টিউশনি নিতে চাও, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে নম্বর আছে, সেখান থেকে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।